কোথাও একটা শুনেছিলাম, ভালোবাসলেই যে পেতে হবে এমন কোনো কথা নেই। দূর থেকেও ভালোবাসা যায়। বছরের পর বছর অপেক্ষাতেও আকাশ পরিমাণ ভালোবাসা লুকিয়ে থাকে। তবে সেই ভালোবাসার মানুষটা যদি ভুল হয়, তাহলে অপর দিকের মানুষটার যা পরিণতি হয় তা চোখে দেখার মতো না। আর শেষে রয়েছে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো অনেকগুলো টুইস্ট। হ্যাঁ, আজ এমনই একটা মুভির গল্প নিয়ে এসেছি। অঙ্কিতা এক্সপ্লেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকের মুভি লুটেরা। মুভি শুরু হয় মানিকপুরের এক জমিদার বাড়ি দুর্গাপুজো দিয়ে। প্রথমেই আলাপ করিয়ে দিই দুটো চরিত্রের সাথে। ইনি জমিদার সৌমিত্র রায়চৌধুরী, আর এটা জমিদারের মেয়ে পাখি রায়চৌধুরী। তো রাতে পুজো শেষে জমিদার আর তার মেয়ে সহ গ্রামের সবাই জমিদার বাড়িতে যাত্রাপালা দেখছিল। কিন্তু হঠাৎ করে পাখির শ্বাসকষ্ট শুরু হলে জমিদার আর পাখির এক বান্ধবী পাখিকে তার ঘরে নিয়ে আসে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার এসে পাখিকে একটা ইনজেকশন দেয় আর বিশ্রাম নিতে বলে। পাখির মা নেই, তাই পাখি ঘুমিয়ে গেলে তার বাবা পরম যত্নে পাখিকে বাতাস দিচ্ছিল। মধ্যরাত্রে পাখির ঘুম ভাঙতেই জমিদার বাবু পাখিকে একটা রাজার গল্প শোনায়, যেখানে একজন রাজার প্রাণ জঙ্গলের কোনো এক তোতা পাখির মধ্যে রাখা ছিল। কিন্তু সেই জঙ্গলে হাজার হাজার তোতা পাখি ছিল, কিন্তু কোন পাখির মধ্যে প্রাণ রাখা ছিল তা কেউ জানতো না। তাই ইংরেজরা ছলনা করে জানতে পারলে সেই তোতাটাকে মেরে ফেলে, আর সাথে রাজাও মারা যায়। জমিদার বাবু পাখিকে বলেন, তুমি আমার সেই তোতা পাখি, তোমার কিছু হয়ে গেলে আমিও আর বাঁচবো না। পরের দৃশ্যে দেখানো হয় পাখি তাদের ড্রাইভারের থেকে জোর করে গাড়িটা নিয়ে চালাচ্ছিল, কিন্তু পাখি যেহেতু ভালো করে গাড়ি চালাতে পারে না, তাই সে একজন মোটর সাইকেল চালককে ধাক্কা মেরে দেয়। কিন্তু পরে তাকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসাও করায়। ছেলেটাকে দেখার পর থেকেই পাখির মনের মধ্যে লাড্ডু ফুটছিল। পরের দিন সেই ছেলেটাই জমিদার বাড়িতে আসে। না, পাখির নামে অভিযোগ করতে নয়, জমিদার বাবুর সাথে দেখা করতে আসেন। ছেলেটার নাম বরুণ শ্রীবাস্তব, পেশায় একজন আর্কিওলজিস্ট বা প্রত্নতত্ত্ববিদ, যারা পুরনো জিনিসপত্র নিয়ে গবেষণা করে থাকেন। জমিদার বাড়ির এক পুরনো মন্দিরের চারপাশে খোঁড়াখুড়ি করে গবেষণা করার অনুরোধ নিয়ে জমিদার বাবুর কাছে এসেছিলেন বরুণ। জমিদার বাবু বরুণকে ডিনারের জন্য ডাকেন। তখনই পাখির সাথে পরিচয় হয় বরুণের। খাওয়া শেষে জমিদার বাবু আর বরুণ যখন গল্প করছিল, তখন সৌমিত্র বাবু বলেন, মাথায় লাগলো কি করে? বরুণ বলে, আসার সময় একটা গাড়ির সাথে ধাক্কা লাগে। সৌমিত্র বাবু বলেন, মানিকপুরে? কে চালাচ্ছিল গাড়ি? বরুণ বলে, জানি না, কোনো এক অন্ধ মানুষই হবে, এত বড় রাস্তা তার চোখে রাখে না। তখনই পাখি চা দিতে আসে আর ইচ্ছে করে গরম চাটা বরুণের হাতে ফেলে দেয়, কারণ গাড়িটা তো পাখিই চালাচ্ছিল। এরপর জমিদার বাবু বরুণকে তাদের গেস্ট হাউসে থাকতে বলেন। পরের দিন বরুণ বাবু আর তার বন্ধু দেবদাস গেস্ট হাউসে এসে ওঠে। পাখি কিন্তু চুপি চুপি বরুণকেই দেখতে থাকে। এরপর রেডি হয়ে তারা জমিদার বাবুর সাথে সেই পুরনো মন্দিরটাতে যায়। জমিদার বাবু বলে, এটা আমাদের 500 বছরের পুরনো মন্দির, আর এই মন্দিরের রাধা গোবিন্দের মূর্তিটা প্রায় 300 বছর পুরনো। আজ পর্যন্ত আমি না তো এটা ভাঙতে দিয়েছি, আর না তো নতুন কিছু করতে দিয়েছি। এরপর শুরু হয় জমি খোঁড়াখুড়ির কাজ। অন্যদিকে বরুণ 300 বছরের পুরনো রাধা কৃষ্ণের মূর্তিটার ছবি সহ কাউকে একটা চিঠি পাঠায়। পরের দৃশ্যে দেখানো হয় নতুন একটা নিয়ম লাগু হয়, যেখানে বলা হয় জমিদাররা 15 একরের বেশি জমি রাখতে পারবেন না। এটা শোনার পর জমিদার বাবু ঠিক করেন কিছু জমি তিনি গ্রামবাসীদের দিয়ে দেবেন। এইদিকে যত দিন যাচ্ছিল পাখি বরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছিল। বরুণও ততদিনে পাখিকে পছন্দ করতে শুরু করেছে। একদিন রাতের বেলা বরুণ ক্যানভাসের সামনে দাঁড়িয়ে কিছু একটা ভাবছিল। তখনই দেবদাস আসে আর বলে, বন্ধু, তুই তো সব জায়গায় এটা নিয়ে যাস, কিন্তু আজ পর্যন্ত কোনো কিছু আঁকতে দেখলাম না তোকে। বরুণ বলে, দেখবি একদিন আমি এমন মাস্টারপিস বানাবো যে পুরো দুনিয়া দেখবে। আর এই সব কিছুই জানালা দিয়ে দেখছিল পাখি। পরের দিন সে তার বাবাকে জানায় যে সে পেন্টিং শিখতে চায়। জমিদার বাবু বলেন, ঠিক আছে, মজুমদার বাবুকে বলো কাউকে খুঁজে আনবেন।
মজুমদার বাবু সব সময় জমিদার বাবুর সাথেই থাকতেন, সব কাজ দেখাশোনা করতেন। আজকালকার দিনে যেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট বলে থাকি আর কি। তো পাখি বলে, বাইরে খোঁজার কি দরকার, আমাদের বরুণ বাবুই তো খুব ভালো ছবি আঁকেন। মেয়ের কথা শুনে বরুণকে কথা বলতেই বরুণ চা খেতে খেতে বিষম খায়, আর তার রিয়াকশন ছিল ঠিক এই রকম। কিন্তু কেন, रुको जरा, सबर करो। সেটা আমরা একটু পরেই জানতে পারবো। পরের দিন বরুণ যায় পাখিকে পেইন্টিং শেখাতে। পাখি জানায় যে সে একটু একটু জানে, তাই বরুণের কাছে পোর্ট্রেট শিখতে চায়। বরুণ বলে, ঠিক আছে, আগে তুমি কতটা জানো সেটা দেখাও। তারপর পাখি ছবি আঁকতে শুরু করে। বরুণ বলে, তুমি তো জানো ছবি আঁকতে। পাখি বলে, হ্যাঁ, শুধু পাতা আঁকতে পারি না। বরুণ বলে, পাতা আঁকা তো খুব সহজ। এই বলে বরুণ এই রকম সুন্দর করে পাখি একটা পাতা আঁকা শেখায়। পাখি খুব ভালো করে বুঝতে পারে যে বরুণ ছবি আঁকতে পারে না, তাই সে নিজে বরুণকে ছবি আঁকা শেখানোর দায়িত্ব নেয়। এরপর থেকে পাখি বরুণকে ছবি আঁকা শেখাতে থাকে, আর ক্লাস করতে করতে তারা একে অপরের সাথে অনেক সময় কাটায়, আর এভাবেই তারা একে অপরের অনেক কাছে চলে আসে। একদিন পুকুর পাড়ে বসে তারা একে অপরের ইচ্ছার কথা জানে। পাখি জানায় যে সে লিখতে চায়, অন্যদিকে বরুণ জানায় যে সে মরার আগে একবার হলেও চন্দ্রতাল দেখতে চায়। মানালি থেকে আরো দূরে পাহাড়ের মাঝখানে রয়েছে চন্দ্রতাল লেক, যেখানে একদম শব্দ নেই। সেখানে একটা সুন্দর পোর্ট্রেট বানাতে চায়, যেটা সারা দুনিয়া দেখবে। এরপর দুজন দুজনের চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ বরুণ সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে বুঝতে পারছিল যে সে পাখির প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাই সে নিজেকে দূরে রাখার চেষ্টা করছিল। তারা যখন বাড়ি ফিরছিল, বরুণের ওপর রাগ করে গাড়িতে থাকা একটা সিগারেট বের করে পাখি খেতে যায়, কিন্তু সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে খুব কাশি হতে থাকে। বরুণ সিগারেটটা ফেলে দেয়। হঠাৎ করে গাড়ির চাকা পাংচার হয়ে যাওয়ায় বরুণ গাড়ি থেকে নেমে চাকাটা চেঞ্জ করে, আর এই সবের মধ্যেই অনেক রাত হয়ে যায়। বরুণ গাড়িতে এসে দেখে পাখির তখন প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। আসলে পাখির অ্যাस्थমা ছিল, যার কারণে সিগারেটের ধোঁয়া সহ্য করতে না পেরে কাশি শুরু হয়েছিল, আর সেটার থেকেই শ্বাসকষ্ট শুরু হয়েছে। পাখি ইশারা করে কিছু একটা দেখায়। বরুণ একটা ছোট্ট টিনের বাক্সে একটা ইনজেকশন খুঁজে পায়। বরুণ বলে, আগে বলুনি কেন? এই বলে সে ইনজেকশনটা দেয়, আর পাখিকে শক্ত করে জড়িয়ে ধরে। একটু সুস্থ বোধ করলে বরুণ পাখিকে বাড়ি নিয়ে আসে। অন্যদিকে দেবদাস বরুণকে বলে, পাখি খুব ভালো মেয়ে, কিন্তু যাওয়ার সময় তোকে ওর মন ভাঙতে হবে। তাই এতটা স্বপ্ন বুনতে দিস না মেয়েটাকে যে তুই চলে গেলে মেয়েটা মারাই যাবে। বরুণ বলে, আর আমি যদি বলি আমিও পাখিকে সত্যি ভালোবাসি? দেবদাস বলে, ভালোবাসতে গেলেও তোমাকে পারমিশন নিতে হবে, আর তোমার ওই কঠোর মনের টাকা তোমাকে সেই পারমিশন দেবে না। তুমি কি সেটা ভুলে গেছো? পরের দিন বরুণ ইচ্ছে করেই নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সে আর ছবি আঁকতেও যায় না। অন্যদিকে পাখি অনেকক্ষণ অপেক্ষা করার পর বরুণের কাছে চলে আসে। বরুণ ক্লাস করতে আসেনি কেন জিজ্ঞাসা করায় বরুণ জানায় যে তাদের কাজ প্রায় শেষ হতে চলেছে, তাই সে আর ক্লাসে আসবে না। কাজ শেষ হলেই তারা আবার ফিরে যাবে। বরুণ আরো বলে যে আপনি এখন এখান থেকে চলে গেলে সেটাই ভালো হবে। পাখি রেগে গিয়ে বলে, মরে গেলে সেটা আরো ভালো হবে। এই বলে সে গাড়িতে গিয়ে বসে, কিন্তু আবার পাখি ফিরে আসে বরুণের কাছে আর বলে, কেন করছেন আপনি আমার সাথে এরম? বরুণ পাখির হাত ধরে সাইডে নিয়ে আসে আর বলে, কি হয়েছে তোমার? পাখি বলে, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন যেন আমার সাথে দেখাও করতে চান না। বরুণ বলে, আমি আর 2 দিন পর চলে যাচ্ছি এখান থেকে। পাখি বলে, আর এতদিন যে আমরা একসাথে কাটালাম? বরুণ বলে, সেটা তো তুমি পেইন্টিং শিখতে চেয়েছিলে। পাখি বলে, কি শেখালেন আমাকে? আপনি যদি ছবি আঁকতে জানতেন না তাহলে কেন বারণ করেননি সেই দিন? বরুণ বলে, ওটা আমার ভুল ছিল। পাখি বলে, ভালোবাসেন আমাকে বরুণ বাবু? বরুণ চুপ করে দাঁড়িয়ে থাকে। পাখি বলে, আমার মন রাখার জন্য হলেও একবার তো হ্যাঁ বলুন। বরুণ কিচ্ছু বলে না, সে চুপ করে পাখির দিকে তাকিয়ে থাকে। বরুণও পাখিকে ভালোবেসে ফেলেছিল, কিন্তু কোনো এক অদৃশ্য বাধা যেন আটকাচ্ছিল বরুণকে। পাখি কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পরের দৃশ্যে দেখানো হয় রাতের বেলা খাওয়ার সময় দেবদাস বলে, তুই একদম ঠিক করেছিস,
কিন্তু কাকা জিজ্ঞাসা করছিল এত দেরি হচ্ছে কেন। এটা শুনে বরুণ হঠাৎ রেগে যায়। দৃশ্য বদলায়। পরের দিন কিছু সরকারি লোক আসেন জমিদার বাড়িতে, যারা নিজেদের ট্র্যাজেডি ডিপার্টমেন্টের কর্মচারী বলে দাবি করেন আর প্রমাণ হিসেবে একটা সিলমোহর ছাপা কাগজ দেখায়। লোকটার নাম বিশ্বজিৎ রায়। এখানে বলে রাখি, ট্র্যাজেডি ডিপার্টমেন্টের কাজ হলো সরকারিভাবে মূল্যবান জিনিসপত্র সংরক্ষণ করে রাখা। তো জমিদার বাবু কাগজপত্র দেখার পর ওনাদের বাড়ির ভেতরে সেইখানে নিয়ে যান যেখানে ব্রিটিশদের দেওয়া জিনিসপত্র রাখা ছিল, যা প্রায় 300 থেকে 400 বছর পুরনো। বিশ্বজিৎ সব জিনিসগুলো নিয়ে যাওয়ার কথা বললে জমিদার বাবু রেগে গিয়ে বলেন, এগুলো আমাদের সব পূর্বপুরুষের, ব্রিটিশরা আমাদের পূর্বপুরুষদের উপহার হিসেবে দিয়েছিলেন, তো এগুলো আপনি নিয়ে যেতে পারেন না। বিশ্বজিৎ বলে, ব্রিটিশদের কোনো জিনিসই তাদের নিজের ছিল না, তারা সব চুরি করে এনেছিল, তাই আপনি যদি এগুলো আমাদের না দেন তাহলে আমরা আপনাকে গ্রেফতার করতে বাধ্য হব। জমিদার বাবু বলে, আপনার সাহস তো কম না, আপনি মানিকপুরে দাঁড়িয়ে আমাকে গ্রেফতার করার কথা বলছেন। বিশ্বজিৎ বলে, ক্ষমা করবেন, কিন্তু আমি আপনার কর্মচারী নই, আমি সরকারি কর্মচারী। মজুমদার বাবু জমিদার বাবুকে সামলে নেয়। সব পুরনো জিনিসপত্র বিশ্বজিৎ গাড়িতে করে নিয়ে চলে যায়। রাতে জমিদার বাবু বরুণকে বলে, লাভ হচ্ছে তো তোমাদের, তোমরা স্বাধীনতা পাচ্ছ আর আমরা জমিদাররা বরবাদ হচ্ছি। সরকার ভাবে আমরা ইংরেজদের বন্ধু ছিলাম, কিন্তু এটা তো সত্যি না, আমরা বাধ্য হয়েই তাদের সাহায্য করেছি। বরুণ বলে, এখনো সময় আছে, আর আপনার কাছে এখনো অনেক কিছু আছে যেগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন আপনি। জমিদার বাবু রাজি হয়ে যায়। বরুণ ঘরে এসে দেবদাসকে বলে, জমিদার বাবু বিক্রি করার জন্য রাজি হয়ে গেছে, কাকাকে জানিয়ে দাও। গভীর রাতে আরো দুটো লোককে দিয়ে বরুণ আরো গভীর গর্ত খোঁড়ায়। পরের দিন জমিদার বাবু তার গাড়িটা বিক্রি করে দেয় এক ভদ্রলোককে, আর তিনি যেহেতু কলকাতার ছিলেন তাই দেবদাস তার সাথে কলকাতায় ফিরে যান। বরুণ জমিদার বাবুকে বলে যে তারা 2 দিন পর ফিরে যাবে, তার কারণ শুধুই সময় নষ্ট হলো, কিন্তু কিচ্ছুই পাওয়া যায়নি। পাখি এসব শুনে একদম চুপ হয়ে যায়। বরুণ রাতের বেলা উঠোনে বসে পাখির ঘরের জানালাটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। রাত তখন অনেকটা গভীর। পাখি চুপি চুপি বরুণের ঘরে আসে আর কাঁদো কাঁদো মুখে বলে, যেও না। এরপর বরুণ আর পাখি একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়। পরের দিন সকালবেলা বরুণ অনেক ভাবার পর জমিদার বাবুর কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। জমিদার বাবু বরুণের পরিবার সম্পর্কে জানতে চাইলে বরুণ জানায় তার মা বাবা কেউ নেই, ছোটতেই ওনারা মারা গেছেন। এক কাকা আছে, তিনি ছোট থেকে বড় করেছেন বরুণকে। জমিদার বাবু তার কাকার সাথে দেখা করতে চাইলে বরুণ জানায় যে তার কাকা এটা মেনে নেবে না, তাই পাখিকে বিয়ে করে বরুণ অন্য কোথাও চলে যাবে। আর বরুণ এটাও বলে যে আমি পাখিকে কখনো কষ্ট পেতে দেব না, প্রাণ দিয়ে হলেও পাখিকে আমি ভালো রাখার চেষ্টা করব। রাতে জমিদার বাবু বরুণের কাকাকে একটা নিমন্ত্রণ পত্র পাঠায়। পরের দিনেই বরুণের কাকা এসে হাজির হয় জমিদার বাড়িতে। তিনি জমিদার বাবুর কাছ থেকে কয়েকটা পুরনো জিনিসও কেনেন। অন্যদিকে দেবদাস সবটা জানতে পেরে বরুণকে বলে, কেন করছিস এইসব? মেয়েটাকে কি একদম শেষ করে দিয়ে যেতে চাইছিস? আর কাজের কি হবে? বরুণ বলে, তোর কাজ তুই দেখে নে, আমি আর নেই এসবে। রাতে বরুণের কাকা বাড়ি যাওয়ার সময় বরুণকে বলে, সে জানে তুই কি করিস? বরুণ বলে, না। বরুণের কাকা বলে, সূর্যকাল মারা গেছে, ধরা পড়ার পর পালাতে গেছিল। ওর বাড়িতে 3 জন ছেলে মেয়ে আর বউ, জানিস তো তুই সব। এই মেয়েটাকে কি তুই এইরকম জীবন দিতে চাস? আমরা যা কাজ করি তাতে সম্পর্ক আমাদের জন্য নয়, তাও তুই সাহস করলে এটা করার? তুই যে কি সেটা তোর শ্বশুরকে বলতে আমার একটুও লজ্জা করবে না, তাই কাল ভোরে জিনিসপত্রের সাথে আমি যেন তোকেও দেখতে পাই। এই বলে তিনি ফিরে যান কলকাতায়। সারা রাত বরুণ কাঁদতে থাকে বরুণ আর পাখির একসাথে তোলা একটা ছবি দেখে। পরের দিন কাক ভোরে বরুণ আর দেবদাস নিজেদের জিনিসপত্র নিয়ে চলে যায় জমিদার বাড়ি ছেড়ে। সকালের আলো ফুটলেই বরুণ আর পাখির আশীর্বাদের আয়োজন চলতে থাকে। একদিকে পাখি তৈরি হচ্ছিল আশীর্বাদের জন্য, আর অন্যদিকে সেই 500 বছরের পুরনো মন্দিরটা আজ খোলা হয় পুজো দেওয়ার জন্য। কিন্তু রাধা মাধবের মূর্তিটাকে যখন স্নান করানো হচ্ছিল তখন সেই মূর্তির গা বেয়ে কাদা জল বেরোচ্ছিল, আর এক সময় মূর্তিটার মাথাটা ভেঙে পড়ে। আসলে এটা 300 বছরের পুরনো আসল মূর্তিটা ছিল না, ছিল একটা নকল মূর্তি।
জমিদার বাবু মূর্তিটা সরালে দেখতে পায় একটা সুড়ঙ্গ, যেটা দিয়ে মূর্তিটাকে চেঞ্জ করে দিয়েছে কেউ। আশেপাশে খোঁড়া মাটির কাছে যেতেই জমিদার বাবু সেই সুড়ঙ্গের শেষ প্রান্তটা দেখতে পান। অন্যদিকে দেখানো হয় বরুণ আর দেবদাসের জন্য অপেক্ষা করছিল বিশ্বজিৎ রায়, আর যারা সেই সুড়ঙ্গটা বানিয়েছিল সেই লোক দুটো, আর তাদের সাথে ছিল সেই 300 বছর পুরনো রাধা মাধবের আসল মূর্তিটা। অন্যদিকে জমিদার বাবু গেস্ট হাউসে গিয়ে দেখেন ঘর ফাঁকা। তখনই মজুমদার বাবু বলেন যে বরুণের কাকা যে টাকাগুলো দিয়েছিল সেগুলো একটাও আসল না, সব নকল। আসলে পুরোটাই একটা প্ল্যান ছিল ডাকাতি করার। কিন্তু এই সব কিছু মিথ্যের মাঝে একটা জিনিস সত্যি ছিল, সেটা হচ্ছে পাখির প্রতি বরুণের ভালোবাসা। দলের সব লোক যখন তাদের প্ল্যান সাকসেস হওয়া নিয়ে আনন্দ করছিল, তখন বরুণ চুপ করে দাঁড়িয়েছিল। অন্যদিকে জমিদার সৌমিত্র রায়চৌধুরী সব হারিয়ে নিঃস্ব হয়ে একটা চেয়ারে বসে পাখির দিকে তাকিয়ে আছে। এই ঘটনার 1 বছর পেরিয়ে গেছে। জমিদার বাবু এত বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে বিদায় জানিয়েছেন পৃথিবীকে। আর পাখিও জমিদার বাড়ি ছেড়ে এখন পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়িতে একা থাকে, আর একটা কাজের মেয়েও থাকে তার সাথে। পাখি খুব চুপচাপ হয়ে গেছে, কাহিনী লেখার চেষ্টা করে কিন্তু আর পারে না। একদিন এক পুলিশ অফিসার আসে পাখির সাথে দেখা করতে। অফিসার জানায় যে এটা শুধু জমিদার বাবুর সাথেই হয়নি, আরো অনেক মানুষ আছে যাদের সাথেও এরম হয়েছে, আর আপনি ছাড়া বরুণকে এত ভালো করে কেউ চেনে না, তাই আপনি সাহায্য করলে বরুণকে তার প্রাপ্য শাস্তি দেওয়া যাবে। পাখি বলে, দেখুন, আমি প্রতিশোধ চাই না, শুধু সব ভুলে যেতে চাই। অফিসার আর কিছু বলে না, শুধু নিজের নাম্বারটা দিয়ে চলে যান আর বলে যান যদি পাখির কিছু বলতে ইচ্ছা করে বা কোনো দরকার হয় তাহলে ওনাকে জানাতে পারে। পরের দৃশ্যে দেখানো হয় পাখি একটা বই লিখছিল আর বরুণের সাথে কাটানো কিছু মুহূর্ত মনে করছিল। হঠাৎ পাখি রেগে গিয়ে ওই অফিসারকে কল করে বরুণদের নেক্সট টার্গেট কি হতে পারে তা জানিয়ে দেয়। পুলিশও সেই মতো সবটা প্ল্যানিং করে বরুণদের ধরার জন্য। পাখি যেখানে ছিল সেই বাড়িটাই ভাড়া দেওয়া হচ্ছে বলে বাইরে পোস্টার লাগানো হয়। সাথে কোনো এক জমিদারের 500 বছর পুরনো এক মূর্তির ছবি নিউজ পেপারে ছাপানো হয়। অন্যদিকে পাখির টিবি ধরা পড়ে। দিন দিন শরীর আরো খারাপ হতে থাকে। ততদিনে শীতকালও চলে আসে, গাছের সব পাতা ঝরে পড়তে থাকে। পাখি এখন আর আগের মতো প্রাণোচ্ছল নেই, সে এখন খুব চুপচাপ থাকে আর প্রায় সময় জানালার কাছে বসে বাইরে ঝরে পড়া গাছের পাতা দেখতে থাকে। পাখির এখন আর বাঁচারও ইচ্ছে নেই। একদিন দুটো লোক আসে গেস্ট হাউসে থাকার জন্য। পাখি তার কাজের মেয়েটাকে ঘর দেখিয়ে দিতে বলে জানালার পর্দা সরিয়ে দেখে বরুণ আর দেবদাসকে। তারা পুলিশের পাতা ফাঁদে পা দিয়েছে। অফিসার পাখিকে ফোন করে জানায় যে বরুণের কাকা কলকাতায় ধরা পড়েছে, আর সে স্বীকার করেছে যে বরুণ আর দেবদাস পাহাড়ের কোলেই লুকিয়ে আছে, তাই পাখি যেন সাবধানে থাকে। এরপর বরুণ আর দেবদাস যায় একটা লোকের কাছে। ইনি সেই 500 বছর পুরনো মূর্তিটার মালিক। বরুণ আর দেবদাস সরকারি কর্মচারী হয়ে ছদ্মবেশে আসে জমিদারের কাছে, কিন্তু আগে থেকে যেহেতু প্ল্যান করা ছিল তাই জমিদার পুলিশকে সব জানায়। অফিসার আরো পুলিশ নিয়ে ধরতে আসে বরুণদের। ততক্ষণে আরো অন্য পুলিশরা ছদ্মবেশে তাদের উপর নজর রাখছিল, কিন্তু বরুণ সেটা বুঝতে পেরে যায়। এরপর পুলিশ যখন তাদের তাড়া করে তখন বরুণ আর দেবদাস দুজন দুদিকে পালিয়ে যায়। পুলিশও তাদের পেছনে যেতে থাকে। একসময় বরুণ অফিসারকে মেরে সেখান থেকে পালাচ্ছিল, তখনই বরুণের গুলি লাগে, কিন্তু সে লুকিয়ে পড়ে, যার কারণে পুলিশ তাকে ধরতে পারে না। কিন্তু হঠাৎই যখন সে বেরিয়ে আসে তখন দেখে সামনে একজন পুলিশ বন্দুক হাতে দাঁড়িয়ে। বরুণ গুলি চালায় সেই পুলিশের ওপর। অন্যদিকে কারো পায়ের শব্দ শুনে সেদিকেও গুলি চালায়। সে ভেবেছিল অন্য কোনো পুলিশ তাকে ধরতে আসছে, কিন্তু না, সে পুলিশ ভেবে নিজের সব থেকে কাছের বন্ধু দেবদাসকে গুলি করে বসে। সামনে থেকে পুলিশ আসছে দেখে বরুণ পালিয়ে যায়। পুলিশ তাকে ধরতে ব্যর্থ হয়। অন্যদিকে বরুণ পালিয়ে একটা ক্লিনিকে যায় এবং তালা ভেঙে ভেতরে ঢোকে, কারণ তার পেটে গুলি লেগেছিল, সেটা সে নিজেই বের করে। আর এক সময় বরুণ পাখির ঠিকানা জানতে পারে সেই ক্লিনিকে, কারণ পাখিরও চিকিৎসা চলছিল।
কিন্তু পুলিশ তখনও হার মানেনি, তাই বরুণকে তখনও খুঁজছিল। আর খুঁজতে খুঁজতে এক জায়গায় রক্তের দাগ দেখে অফিসার বুঝতে পারে যে বরুণ কোথায় যেতে পারে, কিন্তু ক্লিনিকে এসেও অফিসার বরুণকে ধরতে পারে না। অন্যদিকে পাখির ঠান্ডার জন্য শ্বাসকষ্ট শুরু হয়, আর বরুণও ক্লিনিক থেকে পালিয়ে পাখির কাছে যায় আর পাখির ওপর রাগ দেখাতে থাকে। তখনই পাখি জ্ঞান হারায়। পরদিন সকালবেলা পাখির দেখে তাকে ইনজেকশন দেওয়া হয়েছে আর সে এখন ঠিক আছে। বাইরে বেরোতেই পাখি দেখে বরুণ দাঁড়িয়ে। পাখি পুলিশকে ফোন করতে গেলে বরুণ ফোন করতে দেয় না। তখনই পাখির কাজের মেয়েটা আসে, তাকে বন্দুকের ভয় দেখিয়ে বাইরে কি হচ্ছে তার খবর নেয় বরুণ। মেয়েটা জানায় যে তার ওপর একজন হাবিলদারের খুনের অভিযোগ আছে আর সাথে তার বন্ধু দেবদাসকে মারারও অভিযোগ রয়েছে, তাই বরুণকে দেখার সাথে সাথে এনকাউন্টার করার আদেশ আছে। এরপর পাখি আর বরুণের মধ্যে ঝামেলা হয়। বরুণ বলে, আমি দেবদাসকে ইচ্ছে করে মারিনি, আমার ছোট ভাই হয় ও, আর হাবিলদারটা তো আমাকেই মারতে চাচ্ছিল, তাই আমিও গুলি চালিয়ে দিয়েছি, আর কি করার ছিল আমার। পাখি বলে, আগেই যদি সব বলে দিতে তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। বরুণ বলে, আমি কাকার বিশ্বাস ভাঙতাম কি করে, উনি ছোট থেকে আমাকে বড় করেছে। পাখি বলে, আর আমার বিশ্বাস? বরুণ বলে, তুমি জানো না আমাদের জগৎ, ছোট থেকে আরামে বড় হয়েছে তুমি। এই বলে বরুণ রেগে বেরিয়ে যায় আর পাখিও একটা চেয়ারে বসে পড়ে। কাজের মেয়েটা পুলিশকে জানানোর কথা বললে পাখি বারণ করে দেয়। কিছুক্ষণ পর বরুণ ফিরে এসে কাউকে একটা কল করে, তখনই সে দেখতে পায় পাখির বাবার একটা ছবি। বরুণ বলে, বাইরে এখন আমি যেতে পারবো না, কাল আমি চলে যাব, আজ রাতটা আমি এখানেই থাকবো, তুমি চাইলে পুলিশকে কল করতে পারো। পাখি কিছু বলে না। তখনই জমিদার বাবুর ব্যাপারে জিজ্ঞাসা করায় পাখি জানায় উনি মারা গেছেন আর বরুণের জন্যই মারা গেছেন, তবে তাতে বরুণের দোষ ছিল না। বরুণ আর কিছু বলে না, দরজাটা বন্ধ করে ওপারে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর ঘরের ভেতরে পাখিও কান্নায় ভেঙে পড়ে। পরের দৃশ্যে আমরা দেখি বরুণ ঘরের বাইরে বসেছিল, তখন কাজের মেয়েটা বলে, আমি বাড়ি যাচ্ছি, তবে পুলিশকে কিছুই বলবো না। বরুণ ঘরে আসে আর দেখে একটা কাগজে পাখি কিছু লিখছে। পাখি ঘুমিয়ে পড়লে বরুণ সেই লেখাগুলো পড়ে। সেখানে লেখা ছিল, আমি সব কিছু পেছনে ফেলে এসেছিলাম এখানে আর ভেবেছিলাম তোমাকে ভুলে যাব, কিন্তু জানি না তুমি আবার কেন ফিরে এলে, আর কেনই বা আমি আবার ফিরে আসতে দিলাম তোমাকে। তোমাকে ঘুমোতে দেখে কেন আমি তোমাকে মেরে ফেলতে পারি না। তোমার নিশ্চয়ই খুব ভালো লাগছে আমাকে এই অবস্থায় দেখে। সামনেই যে গাছটা আছে ওটাকে আমি সারাদিন দেখি, জানো ওটা আমার জীবন। যেদিন ওই গাছটার শেষ পাতা ঝরে পড়বে সেদিন আমিও শেষ নিঃশ্বাস নেব। আজ এই অবস্থায় এনে দাঁড় করিয়েছো তুমি আমাকে। হয়তো এই সব জানার পর তোমার বেঁচে থাকতে একটুও লজ্জা লাগবে, কিন্তু আমি জানি তোমার তাতেও কিছু যায় আসবে না। বরুণ এগুলো পড়ার পর সারা রাত পাখির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কাটিয়ে দেয়। পরের দিন সকাল হতেই বরুণ চলে যায়। পাখি বুঝতে পেরেও কিছু বলে না। চারিদিকে সাদা বরফের উপর হেঁটে যাচ্ছে বরুণ আর পাখির কথা ভাবছে। বিশ্বজিতের সাথে দেখা হলেও বরুণ তার সাথে যায় না, সে ফিরে আসে পাখির কাছে। সে পারে না পাখিকে এইভাবে ছেড়ে যেতে। বরুণ ফিরে এসে বলে, আমাকে আর কিছুদিন এখানেই থাকতে হবে। এই বলে বরুণ পাখির জন্য চা বানিয়ে নিয়ে আসে, কিন্তু পাখি সেটা ফেলে দেয় আর বরুণের ওপর চিৎকার করতে থাকে। হঠাৎই পাখির শ্বাসকষ্ট শুরু হয়। বরুণ বকা দিয়ে চুপ করায় পাখিকে, আর ইনজেকশন দিতে গেলে পাখি কিছুতেই নিতে চায় না। তখনই পাখি পালাতে গেলে পাখির হাতটা বরুণের পেটে লেগে যায়। বরুণ ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু পাখিকে সে জোর করেও ইনজেকশনটা দেয়। এদিকে পুলিশ অফিসার বারবার পাখিকে কল করলেও পাখি কলটা রিসিভ করে না। পাখি বরুণকে বলে, জানো আমি তোমাকে এখন এতটাই ঘৃণা করি যে মাঝে মধ্যে মনে হয় তোমাকে প্রাণে মেরে ফেলি, কিন্তু এখন আমার আর সেই শক্তিও নেই। আমি এখন সব কিছু থেকে শুধু মুক্তি চাই, তোমার থেকে, এই জীবনটার থেকে, সব কিছুর থেকে। এরপর বরুণ একদিন বাইরে বেরিয়ে দেখে পাখি যে গাছটার দিকে তাকিয়ে বেঁচে আছে সেই গাছের সব পাতা ঝরে পড়েছে, পড়ে আছে শুধু শেষ একটা পাতা। বরুণ ঘরে এসে তার ব্যাগ থেকে রং তুলির ব্যাগটা বের করে। তারপর সে গভীর রাতে ভেজা অবস্থায় কাঠ কেটে নিয়ে এসে আগুন জ্বালায়। এরপর থেকেই বরুণ পাখিকে খুব যত্ন করে রাখে। এই যেমন তার জন্য খাবার বানানো, জ্বর আসলে সারা রাত জেগে জলপট্টি দেওয়া,
কিন্তু প্রতিদিন রাতের বেলা বরুণ বেরিয়ে যেত আর গভীর রাতে কাঠ নিয়ে ফিরতো। অন্যদিকে পাখি প্রতিদিন সকালবেলা উঠেই সেই গাছটাকে দেখতো, কারণ সে অপেক্ষা করছিল কোন দিন ওই গাছটার শেষ পাতা ঝরে পড়বে আর সেও তার শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এরম করে কেটে যাচ্ছিল। একদিন পাখি বাইরে বেরিয়ে দেখে বরুণ কাঠের ওপর জমে থাকা বরফে কিছু একটা আঁকছে। দুজনে দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখনই কেউ দরজায় নক করে। পাখি গিয়ে দেখে পুলিশ অফিসার পাখিকে ফোনে না পেয়ে বাড়িতে চলে এসেছেন। পাখিকে বরুণের ব্যাপারে জিজ্ঞাসা করায় পাখি বলে যে বরুণ এখানে আসেনি। অফিসার বাড়ি সার্চ করতে চাইলে পাখি সার্চ ওয়ারেন্ট চেয়ে বসে। অফিসার জানায় যে কাল তিনি সার্চ ওয়ারেন্ট নিয়েই আসবেন আর তারপর বরুণকে দেখতে পেলেই সে গুলি করে সাথে সাথে মেরে ফেলবে। বাইরে কিছু পুলিশ রেখে চলে যান তিনি। পরের দৃশ্যে দেখানো হয় পাখি বসে আছে। বরুণও গিয়ে বসে তার পাশে আর বলে, জানো আমার আসল নাম কি? পাখি বলে, কি? বরুণ বলে, আত্মানন্দ ত্রিপাঠী, যেটার বাংলা উচ্চারণ আত্মানন্দ। এই বলে তারা দুজনেই হাসতে থাকে। বরুণ বলে, তোমাকে হাসলে খুব সুন্দর লাগে। পাখির চোখে জল চলে আসে। পাখি কাঁদতে কাঁদতে বলে, ওরা তোমাকে মেরে ফেলবে। বরুণ বলে, আমি আজ রাতেই চলে যাব। সে পাখিকে সান্ত্বনা দেওয়ার জন্য আরো বলে যে এখনো এমন কোনো অফিসার জন্ম নেয়নি যে আমাকে মারবে। এরকম কত বিপদ থেকে বেরিয়ে এসেছি আমি। এরপর বরুণ কাঁদতে কাঁদতে পাখির পায়ের কাছে বসে পড়ে আর তার হাত দুটো ধরে বলে, জানো আমি জমিদার বাবু তোমার সাথে যা করেছি তার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারিনি আর করবও না। সেই অধিকারও আমার নেই। আমাকে সারা জীবন সবাই ব্যবহারই করে গেছে, কেউ কখনো ভালোবাসেনি। জানো তুমি একমাত্র আমার ভালো থাকার আশা ছিল, কিন্তু আমি সেটাও হারিয়ে ফেলেছি। পাখি বলে, আমাকে কি কখনো ভালোবেসেছিলে? বরুণ বলে, হ্যাঁ খুব ভালোবেসেছিলাম তোমায় আর আজও প্রচন্ড ভালোবাসি। তবে তুমি যে গাছের পাতার উপর নিজের জীবন নির্ভর করে বেঁচে আছো সেটা কিন্তু ঠিক না। পাখি বলে, আর যদি পাতাটা ঝরে পড়ে? বরুণ বলে, পড়বে না, আমি তোমাকে কথা দিচ্ছি। এরপর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। সারা রাত বরুণ পাখির মাথায় হাত বুলিয়ে দেয় আর পাখি নিশ্চিন্তে বরুণকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। সকালের আলো ফুটতেই বরুণ পরম যত্নে ভালোবেসে পাখির কপালে তার ঠোঁট ছুঁয়ে দিয়ে খুব সাবধানে উঠে আসে আর তার কাছে থাকা পাখি আর তার ছবিটা টেবিলে রেখে দেয়। বাড়ি থেকে বেরিয়েই বরুণ দেখে সেই গাছের শেষ পাতাটা ঝরে পড়েছে। বরুণ তার পকেট থেকে একটা পাতা বের করে। আসলে সে যে প্রতিদিন রাতে বেরিয়ে যেত, এতদিন থেকে সে একটা করে পাতা এঁকে ওই গাছের সাথে বেঁধে রাখতো। গাছের আসল পাতা তো কবেই ঝরে পড়েছে। এরপর বরুণ একটা কাঠের সিঁড়ি নিয়ে গিয়ে ওই গাছটার ওপরে ওঠে। একদম সরু ডালে উঠে পাতাটা বাঁধতে থাকে, কিন্তু হাওয়ার জন্য পাতাটা উড়ে যায় আর সেটাকেই ধরতে গিয়ে বরুণ পড়ে যেতে গিয়ে একটা ডাল ধরে ঝুলতে থাকে। তার যেহেতু গুলি লেগেছিল সেই ক্ষত থেকে রক্ত পড়তে থাকে। বরুণ তবুও থামে না, সে আবার গাছে ওঠে আর পাতাটা শক্ত করে বেঁধে দেয়। কিন্তু যেখানে পা দিয়ে সে দাঁড়িয়েছিল সেই ডালটা ভেঙে যায় আর বরুণ এত উঁচু গাছ থেকে নিচে পড়ে যায়। কিন্তু তাও তার মুখে ছিল বিশাল একটা যুদ্ধ জয় করার মতো হাসি। মনে পড়ে এই বরুণই একদিন একটা ছোট্ট পাতাও আঁকতে পারতো না, আর আজ সে তার ভালোবাসার মানুষকে বাঁচাতে একটা আস্ত আসল পাতা এঁকে ফেলেছে। বরুণ হাসতে হাসতে বেরিয়ে পড়ে রাস্তা দিয়ে। তখনই বাইরে অফিসার সহ আরো পুলিশ দাঁড়িয়ে ছিল, কিন্তু বরুণের চোখে মুখে ভয় ছিল না, ছিল এক মুখ হাসি। আর হাসতে হাসতে এগিয়ে যাচ্ছিল সেই পুলিশগুলোর দিকে। তখনই বরুণ পকেট থেকে একটা পিস্তল বের করে, যেটাতে কিন্তু গুলি ছিল না। কিন্তু পুলিশরা ভাবে যে সে তাদের আক্রমণ করবে, তাই তারা গুলি চালিয়ে দেয় বরুণের উপর। আর গুলিটা এসে লাগে বরুণের বুকে। বরফের সাদা চাদরের ওপর লুটিয়ে পড়ে বরুণ। অন্যদিকে পাখি ঘুম থেকে উঠে বরুণকে দেখতে না পেয়ে দুঃখী হয়ে যায়, কিন্তু বাইরে বেরিয়ে এসে দেখে
সেই গাছে একটা পাতা ঝুলছে, যেটা গাছের সাথে সুতো দিয়ে বাঁধা। পাখি গাছটার নিচে গিয়ে দাঁড়ায় আর পাতাটাকে দেখে হাসতে থাকে আর পুরনো কথা মনে করতে থাকে। বরুণ যখন পাখিকে পেন্টিং শেখাতে এসেছিল, তখন বরুণ বলেছিল যে পাতা আঁকা নাকি খুব সহজ, আর সে এই ছবিটা এঁকেছিল, আর এখন সে এরম পাতা এঁকেছে। বরুণ আরো বলেছিল যে সে একটা মাস্টারপিস বানাতে চায়, যেটা সবাই দেখবে। এইসব ভেবে ভেবেই পাখি হাসতে থাকে আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা মনে হয় এমনই হয়, যখন মেয়েটা সত্যি ভালোবাসে তখন ছেলেটা ধোঁকা দেয়, আর যখন ছেলেটা ভালোবাসে তখন মেয়েটা ধোঁকা দেয়, আর যখন দুজনেই ভালোবাসে তখন নিয়তি ধোঁকা দেয়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। বাই।